ইউএসএ নিউজ অনলাইন .com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 504তম পর্ব। এই পর্বের অতিথি আমাদের বাংলাদেশের থেকে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে যুক্তরাষ্ট্রের দুইজন কবি এবং সৌদি আরব থেকে একজন কবি সাংবাদিক যুক্ত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে 15ই আগস্টের কাব্যকথা নিয়ে আমরা আজকে আমাদের এই পর্বে থাকবে। আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের আজকের অতিথি সৌদি আরব প্রবাসী অবিনাশ ও রিয়া ডেলি আমাদের ওই অতিথি আমাদের যুক্ত হন, আমাদের সাথে যুক্ত হয়েছেন সৌদি আরব প্রবাসী কবি সত্যের আলো রাইটার্সের সম্পাদক শাহজাহান চঞ্চল, এবং আমাদের নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার কবি ফারুক হোসেন, এবং নিউ ইয়র্ক থেকে আরেকজন যুক্ত হয়েছেন স্বাধীনতা সাহিত্য ক্লাব নিউ ইয়র্কের সভাপতি এবং 80 দশকের প্রখ্যাত কবি জুলি রহমান। আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আমি প্রথমে বলেছি যে আমাদের আজকের যে বিষয় থাকবে 15 আগস্টের কাব্যকথা। আমি প্রথমে শাহজাহান চঞ্চল ভাইকে দিয়ে শুরু করতে চাই। শাহজাহান চঞ্চল, আপনি যদি আমাদের এই আজকের যে বিষয় সেই বিষয়ে আলোকপাত করেন, তারপরে আমরা সবাই কবিতা শুনবো, এবং যদি আমাদের শিল্পী আজকে আমাদের মাঝে আরেকজন শিল্পী থাকার কথা ছিল, যেহেতু আমাদের হয়তো এই বিষয়টা আমরা কবিতা দিয়েই এবং আলোচনা দিয়ে শেষ করবো। চঞ্চল ভাই। ধন্যবাদ সেলিম ভাই। আজকে আসলে বাঙালি জাতির জন্য একটা শোকের দিন। শুধু বাঙালি জাতি আমি বলবো না, বিশ্বের নিপীড়িত মানুষ যারা রয়েছে, যেসব মানুষ শোষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সেই মানুষদের নেতা, সেই প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, শোষিত মানুষদের নেতা বঙ্গবন্ধুর আজকে শাহাদাত বার্ষিকী। তার যে প্রয়াণ, এই প্রয়াণ কোনো সাধারণ প্রয়াণ নয়। একটা ইতিহাসকে পাল্টে দেওয়ার জন্য, এটা জাতিকে ধ্বংস করার জন্য, অসাম্প্রদায়িক চেতনার একটি বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য যে কালো অধ্যায় রচিত হয়েছিল, সেই অধ্যায়েরই আত্মাহুতি দানকারী সময়ের শ্রেষ্ঠ সন্তান নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী। আজকে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পড়া হবে, বাংলা ভাষার কবিতা পড়া হবে। আজকে আমি অবনত চিত্তে, অবনত শিরে বঙ্গবন্ধুর কাছে নত হতে চাই, কারণ তিনি কবিদের কবি। তার একটা কবিতাতেই একটি গণজাগরণ, তার একটি কবিতাতেই একটি দেশের উন্মেষ, একটি পতাকা এবং একটি জাতি। সেই কবিতাটা অলিখিত, যে কবিতাটা 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণটাই একটা কবিতা। যেই কবিতা সেলিম ভাই আপনি জানেন যে ওপার বাংলার কয়েকজন, অমিতাভ বসু সহ কয়েকজন কবি এই কবিতাটা নিয়ে বসেছিল, আর আমাদের এপার বাংলার থেকে ছিলেন গফফার চৌধুরী। এই কবিতার দু একটা শব্দ ভেঙে দেওয়ার পর এটা একটা মাত্রাবৃত্তের কবিতা হয়ে গেছে। যেমন মার্চ শব্দটা মা র চ করে করা হয়েছে, এই ধরনের দু একটা শব্দ ভেঙে দেওয়ার পর এটা মাত্রাবৃত্তের একটা কবিতা হয়ে গেছে। এবং এই আপনার অনেক রাজনৈতিক নেতারাই কবিতা লিখেছেন, হো চি মিন লিখেছেন, মাও সেতুং লিখেছেন, বেনবেল্লাও কবিতা লিখেছেন, নূর মোহাম্মদ তারাকিও লিখেছেন আফগানিস্তানের। কিন্তু বঙ্গবন্ধুর কবিতার যেই বিষয়টা, সেটা হচ্ছে একটি কবিতাই একটি দেশ, একটি পতাকা। আমি কবিদের পক্ষ থেকে অবনত চিত্তে, নত শিরে বঙ্গবন্ধুর কাছে নত হচ্ছি। বঙ্গবন্ধু সেই সময়ের প্রমিথিউস যেমন জিওসের ভান্ডার থেকে আগুন চুরি করে মানুষকে দিয়েছিল সভ্যতা গড়ার জন্য, বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকদের ভান্ডার থেকে স্বপ্ন চুরি করে আমাদের দিয়েছিলেন শোষণমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য। তিনি সেই সময়ের প্রমিথিউস। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ। তিনি যেটা চেয়েছিলেন, যে 1000 বছরের বাংলাদেশ, ইঙ্গ বঙ্গ কলিঙ্গ, এই ইঙ্গ বঙ্গ সেই অশোক আমলের যে বঙ্গ, সেই বঙ্গ, বাংলা বিহার উড়িষ্যার বাংলা,
এই যার সূর্য অস্তমিত হয়েছিল সেই 1757 সালে আমরা কারণে, বঙ্গবন্ধু সেই বাংলাদেশকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। একটা মৃতপ্রায় জাতিকে তিনি প্রাণ দিয়েছেন, একটি মৃতপ্রায় ভাষাকে, অবলুপ্ত হওয়ার পর থেকে একটি ভাষাকে তিনি উদ্ধার করেছেন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে আমাদের আত্মপরিচয়। কিন্তু আমরা নৃশংসভাবে সেই মানুষটাকে, যে মানুষটা একটা স্বপ্ন, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখলো, যার স্বপ্ন ছিল গোলায় ধান থাকবে, পুকুরে মাছ থাকবে, গোয়ালে গরু থাকবে, সেই শাশ্বত বাংলা চিত্র, সেই শাশ্বত বাংলা গড়ে তোলা। তিনি চেয়েছিলেন ধন্য ধান্যে পুষ্পে বাংলাদেশ পুষ্পিত হোক, রাবেন্দ্রিক সুষমা বিরাজিত হোক, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের সমন্বয়ে আমাদের জাতি গড়ে উঠুক। কিন্তু আমরা সেটা তাকে হতে দেইনি। বঙ্গবন্ধু কমিউনিস্ট ছিলেন না, কিন্তু তিনি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে পছন্দ করতেন এবং তিনি সেটাই চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন একদিকে গণতান্ত্রিক আবহাওয়া থাক, মানুষ কথা বলতে পারবে, ফুল ফুটবে, পাখি গাইবে, নারী ঘুঙুর পায়ে নদীর ঘাটে যেতে পারবে, চাঁদে জ্যোৎস্নায় মানুষ মুক্তভাবে চলতে পারবে, কিন্তু আবার ফসলের সুষম বন্টন হবে। ধনী দরিদ্র থাকবে একটা দেশে, কিন্তু তাদের আকাশ আর মাটির মধ্যে যে পার্থক্য, এতটা পার্থক্য থাকবে না। সেটা নদী এবং ছোট নদী এবং বড় নদীর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটুকু থাকবে। তিনি যেটা চেয়েছিলেন, গণকমিউন ভিত্তিতে কৃষি আবাদ করতে চেয়েছিলেন। তিনি উৎপাদন ব্যবস্থায় মুড অফ প্রোডাকশন একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন। তিনি শাসন ব্যবস্থাকে জনগণের গোড়দৌড়ায় পৌঁছে দিতে চেয়েছিলেন। কিন্তু সেগুলো হওয়ার আগেই সেই পাকিস্তানপন্থী এবং শোষকদের সপক্ষের যে শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকে বঙ্গবন্ধু নাই, তার অনুপস্থিতি আমরা অনুভব করি প্রতি পলে পলে। কারণ তিনি নেতা ছিলেন মানুষের, কিন্তু তিনি দলের নেতা ছিলেন না। তিনি কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের নেতা ছিলেন না, তিনি দেশের নেতা ছিলেন। তিনি যে কথাটা বরাবরই বলতেন সেলিম ভাই এবং ফারুক ভাই, সেটা হলো যে এই দেশ মুসলমানের নয়, এই দেশ খ্রিস্টান, বুদ্ধ, হিন্দুর নয়, এই দেশ তাদের যারা এই দেশকে ভালোবাসে, যাদের এই দেশের প্রতি মমত্ব আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, তাদের এই দেশ। কিন্তু আজকে বঙ্গবন্ধু নেই, আগাছায় ভরে গেছে বঙ্গবন্ধু দেশ। আজকে অসাম্প্রদায়িক চেতনার ক্ষেত্রে সাম্প্রদায়িক চেতনা হাজির করা হচ্ছে, জাতিকে বিভক্ত করা হচ্ছে। সেই নির্মলদের গুণের ভাষায় বলবো, কবির বিরুদ্ধে কবিকে লাগানো হচ্ছে, স্লোগানের বিপরীতে ভিন্ন স্লোগানকে লাগানো হচ্ছে, আমাদের পথকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। তো এখন বঙ্গবন্ধুর যে চেতনা, বঙ্গবন্ধুর যে অমিত শক্তি, তার যে ভাবনা, সেই হাজার বছরে যে বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা মসজিদ নির্মাণ করেছি, মন্দির নির্মাণ করেছি, প্যাগোডা নির্মাণ করেছি, চার্চ নির্মাণ করেছি, আমরা ফসল ফলিয়েছি, আমরা 12 বছরে 13 পার্বণ করেছি, আমরা সার্বজনীন উৎসবে সবাই অংশগ্রহণ করেছি। আমরা আবার সেই বাংলাদেশ চাই। আর সেই বাংলাদেশ চাইতে হলে বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে, বঙ্গবন্ধুকে বসতে হবে। শুধুমাত্র বঙ্গবন্ধুর লেবাস ধারণ করলে আজকে হবে না। বঙ্গবন্ধুর যে চেতনা, বঙ্গবন্ধুর যে মানবিক বোধ, বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়নের পথ ধরেই আমরা পারি একটা শাশ্বত বাংলাদেশ গড়ে তোলার জন্য। ধন্যবাদ চঞ্চল ভাই, আবার আপনার কাছে আসবো। চঞ্চল ভাই, আমরা ধন্যবাদ সেলিম ভাই, ধন্যবাদ সেলিম ভাই। ফারুক ভাইয়ের কাছে যাই। ফারুক ভাই যদি আজকের এই বিষয়ে বলেন, এবং আপনার কাছে নিশ্চয়ই কবিতা আমরা শুনবো। ফারুক ভাই, ইঞ্জিনিয়ার ফারুক। আচ্ছা, ধন্যবাদ সেলিম ভাই। আমি আসলে ওইরকম ভাবে সিরিয়াসলি সাহিত্য বা কবিতা নিয়ে বিশেষভাবে ইনভলভ না, কিছু কিছু মাঝে মাঝে শখের বসে কোথাও বেড়াতে গেলে বা যখন ভালো লাগে, বিশেষ করে আমার প্যাশনেট হচ্ছে বাংলাদেশের নেচার, সেগুলো নিয়ে একটু লেখালেখি করি, মন যখন যেটা ভালো লাগে সেইভাবে।
প্রফেশনাল বা ফুল টাইম কোনো কবি না। এনিওয়ে আমাকে আজকে এখানে আপনি এই প্ল্যাটফর্মে ডাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে সঙ্গে জুলি এবং চঞ্চল ভাইকে। আজকের এই বিশেষ দিনে অ্যাকচুয়ালি আমাদের যে দিনটা অনেক অনেক কষ্টের একটা দিন। আমরা যে জানি যে সবাই বাংলাদেশের আরেকটা নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং আমরা ওনাকে আমরা জানি আমরা সবাই নিয়ত হচ্ছে একটা সময় সবাইকে যেতে হবে আমাদের সেই গন্তব্যে। কিন্তু যে ভাবে আমাদের এই মহামানবকে বা ওনার পরিবারের সকলকে হত্যা করা হলো, এবং পাশাপাশি আমি যেটা বুঝি যে আমাদের নেশনকে সমস্ত ওয়ার্ল্ডে যেভাবে নিষ্ঠুর, নির্দয় এবং পিশাচদের ঠিকানা বলে একটা সময় বলতে হয়েছে বা শুনতে হয়েছে, সেটা যদিও কোনো সভ্য সমাজ মেনে নেবে না বা নেয়নি। তো সেই রকম একটা জায়গা থেকে আমি অতি ক্ষুদ্র একজন সাধারণ মানুষের কি করে এই মহামানবের ব্যাপারে বলবো, আসলে এতটা দুঃসাহস আমার নেই বা হবেও না কখনো। তবে আমি একটা কথা শাহজাহান ভাই, চঞ্চল ভাইয়ের কথা থেকে সুর মিলিয়ে বলতে পারি, আমার একটা স্বভাব আছে কি, পৃথিবীর অনেক বড় বড় লিডার যারা ছিল, ওয়ার্ল্ড লিডার, তাদের লেকচার গুলো আমি শুনে থাকি। তো আমি এই শুনে শুনে আমি আমার যে মহামানব যিনি লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার 7 মার্চের ভাষণ, যেটাকে চঞ্চল ভাই কবিতার মতো বললেন, আসলে এটা কি যে আমি বলবো, এটা কি আসলে কবিতা ছিল না কি একটা এপিসোড বাণী ছিল না কি ছিল, কিভাবে সেটা সংজ্ঞায়িত করবো আমার পক্ষে কিছুতেই প্যারাল করা সম্ভব না কোনো কিছুর সাথে। তবে আমি আমার কিছু আমেরিকান ফ্রেন্ড যাদেরকে কথা প্রসঙ্গে আমি ওদেরকে ভাষণটা করলাম, শোনালাম যে তোমরা কি এটা বুঝো, তোমরা তো বাংলা বুঝে না, কিন্তু ভাষণের যে স্পিরিট আর যে মিলিয়ন পিপুলের যে ওয়েভ, যে ঢেউটা, ওটা দেখে ওরা বলছে যে এটা অস্বাভাবিক কিছু একটা, আমরা বুঝতে পারতেছি, বাট বাংলা তোমাদের ল্যাঙ্গুয়েজটা বুঝি না উনি কি বলতে যাচ্ছেন, সরি। কিন্তু এটা বুঝতে পারতেছি যে উনি যেটাই বলতেছেন, ওনার ওয়ার্ড গুলো একটা মনে হচ্ছে একটা ওয়েভ হয়ে যাচ্ছে, যে কারণে আমরা তার যে সাথে যে ফোকাসটা দেখতে পাচ্ছি, যে রিয়াকশনটা দেখতে পাচ্ছি, মিলিয়ন অফ পিপল শুধু ওয়েভের মতো হাত তুলতেছে আর কিছু একটা বলতেছে। অর্থাৎ তার মধ্যে যে একটা ম্যাজিক্যাল পাওয়ার ছিল, একটা ইলিউশন করার যে ক্ষমতা ছিল, আমার মনে হয় আর কোনো মানুষ এইরকম শত বছরে বা হাজার বছরে, অনেক কোয়ালিটি একাডেমিকে অনেকে থাকতে পারে, বাট তার যে কোয়ালিটি ছিল যে ম্যাজিক্যাল ইলিউশন ক্রিয়েট করা, এটা অ্যাকচুয়াল এক্সেপশন ছিল। তো যাই হোক, আমি যে মানুষ হিসাবে, হিউম্যান হিসাবে এবং একজন মুসলমান হিসাবে আজকে আমি ওনার জন্য এই পৃথিবীর আমি বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে যেন উনি অধিষ্ঠিত থাকেন, এবং ওনার ফ্যামিলি যারা গিয়েছেন তাদের সবাইকে ওই জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত করুক, আল্লাহর কাছে এটা চেয়েই আমি এখানে শেষ করছি। পরে আপনার কবিতা ব্যাপারে আপনার অংশগ্রহণ করবো। ধন্যবাদ ফারুক ভাই। জুলি আপা। ধন্যবাদ সেলিম ভাই, আজকের বন্ধু স্বজন শরীদ, সাজান চঞ্চল এবং ফারুক হোসেন, অনেক মূল্যবান কথা শুনলাম। কাব্যের ভাষায় বঙ্গবন্ধুর যে মূল্যায়ন সাজান চঞ্চল করলেন চমৎকার, আর ফারুক হোসেন যে কথা বললেন চমৎকার, দুজনের কথাই বেশ চমৎকার, কথার মধ্যে চমৎকারিত্ব ছিল। আমি আর কথা না বলে সবাইকে আজকের জাতীয় জীবনে যে সুখের করুণ ছায়া, তাদের সবাইকে স্বাগত জানিয়ে, সহমর্মিতা জানিয়ে আমি আমার কবিতাই শুরু করতে চাচ্ছি। আমার কবিতা আধার আবর্তে স্বপ্ন জাল। বুকে আমার পদ্মা ঘুমায় কৈশোর কলমাই, হারসান ম্যানহাটনে রেখেছো দেখি বিশ্বটাই। নির্বাসন কবে হলো, কখন সে করে বাকরের দরাদরি, নারীতে নারীতে টান তবু আজন্মকালের। বাংলা আমার, বঙ্গ আমার, মজিব আমার, হলদে বিকেল সেও আমার, হাতের বই 21 চত্বর, সব সব আমার। আমি তো অনিবাসী নই, বিশ্বের সেরা ধনী দেশে বাস করি আমি। স্টার্লিং, বাংলা বাজার, মুক্তধারার বইমেলা, কি নেই আমার, সব আছে। না, একটা কিছু নেই, শেখ মুজিবুর রহমান নেই। ঘাতক হায়ানারা মির্জাফর বাহিনী বাংলাকে করেছে পিতৃহীন। যুগের কবি, যুগের ভাষণ,
বাজ খাই সূর্যের দাপটে পুরে মাটি, পুরে বাংলা। দরপরে বিস্মিত ওই ঘাতকদের আজও দেখি, আটকে উঠি, ভয়াবহ চিৎকারে উঠে বসি। এখনো শুনি পশুদের উল্লাস, ঘর কাঁপানো হাসি, সংশয়ের ফনা, বিশ্বাসের অট্টালিকায় ভয়ঙ্কর সব ফাটল। উড়না জাল মাকড় পেঁচিয়ে দেয় ঘুমন্ত শরীর আমার, বলে ওঠো, দাঁড়াও, তোলো কলম। দেখি আমার হাতে তখন হাত করা, ঝুলে দোলে নড়ে। সত্য বলার অপবাদে, অপরাধে ওরাই আমাকে দৌড়বাজের ম্যারাথনে কোথায় পিচে লোকালয়হীন দ্বীপে পাঠায়, উপহার দিয়ে রক্তে মোড়ানো কফিন। মিশে গেল ভালোবাসা, মিশে গেল ভালোবাসা রক্ত পুজে। বসে যাই নদী তটে, দেখি জনস্রোত, জলস্রোত, না না, জল নয়, রক্তস্রোত। আমার মুজিবের রক্ত, কি বিভৎস ভয়াবহ রাসেলের রক্ত। অ্যাম্বুলেন্স নেই, স্ট্রেচার নেই, নেই জরুরি বিভাগ, শুধু নিকষ আধার রাত। ৩২ নম্বর বাড়িটিকে ঘিরে কাতরায় কিছু কণ্ঠ, রাতের বাতাসে তার দোসর হয়, আর জমাট তিমিরে সঘন ভোরের পরে আজান। সেদিন পাখিদের রুদ্ধ কণ্ঠে হয়নি কিন্তু কোনো গান। তোমরা জানো না, তোমরা জানো না, কোন কোন মৃত্যু জীবনের চাইতেও সজীব, প্রাণবন্ত, মহিমান্বিত। আমার ক্লান্ত কাতর ফুসফুস বেয়ে সুখের শ্বাস ফুলের ঘ্রাণ মেখে পায়চারি করে ঘরময়। জানো তো বঙ্গবন্ধু, তুমি এখন বাংলার প্রতিটি শস্য কণায়, ঘাস ফুল কলমি ডগায়, বিষাদ বিমুখে তিমিরের রং মুছে এখন সকাল। তাই তুমি বাংলা থেকে বিশ্বময়, তুমিই কবি, তুমিই শ্রেষ্ঠ ভাষণ বাংলার ১২ মাস। বসন্তে শিমুলের তুরু বাতাসের কুশে কুশে ছড়াও আকাশময়, আধার আবর্তে স্বপ্ন জলা রাত, কারণ এখন সকাল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আহ, আমরা আবার একটু চঞ্চল ভাইকে যাই। চঞ্চল, আপনি সেখানে পত্রিকার সম্পাদক, সাহিত্য সম্পাদক এবং সাংবাদিক হিসেবে কাজ করছেন সেখানে। তো সেখানে যে বাংলাদেশিরা যারা রয়েছেন, এই যে 15 আগস্টে সেখানে আপনারা কিভাবে পালন করেন, এবং আপনাদের যে সাহিত্য বা পত্রিকা রয়েছে সেই বিষয়টা কতটুকু আসে প্রবাসীদের মাঝে? ধন্যবাদ সেলিম ভাই। আসলে একটা সময় ছিল, এখন আছে, একটা সময় ছিল যখন এই সৌদি আরবে আমাদের সাহিত্যকর্মর একটা উর্বর সময় ছিল, বলবো একটা স্বর্ণযুগ ছিল। আজকে ঢাকাতে প্রতিষ্ঠিত, আপনাদের আমেরিকাতে প্রতিষ্ঠিত এই ধরনের অনেক কবি সেই সময় সৌদি আরবে ছিল। এর মধ্যে আপনাদের পাশে আপনার সাথে এখন বসে আছে জুলি রহমান, সাহিত্য পাগল একজন মানুষ, প্রচন্ডভাবে সাহিত্য পাগল। ওর বাসাতে মাসিক, সাপ্তাহিক কখনো সাহিত্য অনুষ্ঠান হতো, আমরা সব সাহিত্য কবিরা যেতাম। আমাদের বাংলা রাইটার্স ফোরাম বলে একটা সংগঠন ছিল, যেখানে যে যেই প্ল্যাটফর্মে থাকুক না কেন তার আবার সম্মিলিতভাবে আমরা রাইটার্স ফোরামের ছায়াতলে ছিলাম। জুলির নিজস্ব একটা সংগঠন ছিল, সেখান থেকে জলপ্রপাত বলে একটা পত্রিকাও জুলি আর ইদ্রিস আলী মেহেদি মিলে করত। জুলি রাইটার্সে খুব বেশি করে লিখত। সত্যের আলোতে জুলির লেখা ছাড়া সাপ্তাহিক পাতাটাই মানে বেরোনো অসম্ভব ছিল। কখনো কখনো জুলির বেশ কয়েকটা লেখা জুলির নিজস্ব নামে, এবং তখন আমি ওকে একটা নামও দিয়েছিলাম, অনামিকা তাপসী, সেই নামে। আরো 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 কিছু নামে লেখাগুলো তখন ছাপা হতো। আর আসলে সেই সময় আপনার অনেক অনেক মানে ভালো লেখক ছিল। আমি তো আসলে সাধারণ মানের লেখক, শুধুমাত্র মনের তাগিদে লিখি। তো ওই সময়ে আপনার একজন ভালো ছড়াকার ছিল দেয়ান বাসেদ, ভালো একজন গল্পকার ছিল রিঙ্কু সারথী, এবং দ্রুপদ মানের একজন কবি যিনি এখনো আছেন কিন্তু কিছুটা অন্তরালে থাকেন, যিনি
বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন বৃক্ষ কথার জন্য, জায়েদ ফরিদ। অত্যন্ত অত্যন্ত উঁচু মানের একজন কবি, আসলে শুধু কবি না, ভালো একজন গল্পকার, এবং তিনি এখানে কার্যক্ষেত্রেও খুব সম্মানীয় একটা পজিশনে আছেন। এখানে আমি প্রিন্স সালমান যে মিউজিয়ামে আছে, সায়েন্স মিউজিয়াম, তার টেকনিক্যাল কিউরেটর উনি, কিন্তু অত্যন্ত বোদ্ধা মানুষ, অত্যন্ত বোদ্ধা মানুষ। তো ফখরুল বাসার মাসুম একজন ছিলেন, মিলি বাসার ছিলেন, দেয়ান মামুন ছিলেন, কাকলি দেওয়ান ছিলেন, যারা কাকলি দেওয়ান আর মিলি ভাবি দুইজন দুই ধারার, একজন নজরুলগীতি করতেন আর একজন রবীন্দ্রসঙ্গীত করতেন। তো এই মানুষগুলোকে নিয়ে আমরা বাংলা রাইটার্স ফোরাম করেছিলাম। সেখানে ওহিদুল ইসলাম একজন সাংবাদিক, তিনিও ছিলেন, তিনিও আছেন, এখন সৌদি আরবে আছেন, আজকে আসার কথা ছিল না। আমি খুব খুশি হয়েছিলাম যে উনি আসবেন, ইদ্রিস আলী মেহেদি আসবেন, কারণ ইদ্রিস আলী মেহেদিও এখানে সৌদি আরবে অনেকটা দিন ছিল। আসলে আমরা সবাই মিলে সেই সময় মানে এই বিশেষ করে সৌদি আরব তো বটে, রিয়াদের বাতাসে বাংলাদেশের যে আপনার সাহিত্যের যে গন্ধ বা সুবাস যেটাই বলি না কেন, সেটা কিন্তু ছড়িয়ে দিতে পেরেছিলাম। এবং তখন এমন একটা বিষয় হয়েছিল সেলিম ভাই, যে সেই সময়টায় মানে কোনো একটা আঞ্চলিক সমিতি কোনো একটা অনুষ্ঠান করবে, অভিষেক করবে, সেখানে তাদের একটা বাজেট থাকতো যে একটা সাময়িকী বের করতে হবে। মানে এতটা জোয়ার ছিল। এখানে মুক্তিযোদ্ধা সংসদ ছিল, রণাঙ্গন বলে তার একটা পত্রিকা বের করতো, আমরা রাইটার্স বলে একটা পত্রিকা বের করতাম, প্রভা বলে একটা পত্রিকা বেরোতো, ঘাসফুল বলে একটা পত্রিকা বেরোতো, মরুপলা বেরোতো, মোহনা বেরোতো, রোদ্দুর বেরোতো, তারপরে অনির্বাস বেরোতো। মানে আমি নাম বলেও এখন শেষ করতে পারবো না, যে এমন একটা জোয়ার ছিল। তো আমরা সেই সময় যেটা করতাম, যে আসলে এখানে বাঙালির সংখ্যা বেশি, এখনো লিখিত অলিখিত ভাবে আমরা 25 লক্ষ। তো সংগঠন তো বিভিন্নমুখী সংগঠন হবেই। তো সে আসলে সাহিত্য সংগঠনগুলো আমরা যারা ছিলাম, তারাই মানে কালচারের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে ডোমিনেটিং ফোর্স হিসাবে কাজ করতাম আমরা এই সাহিত্য সংগঠনগুলো। রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনৈতিক করতো, কিন্তু যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলো আছে সেটা আমরাই নিয়ন্ত্রণ করতাম, এবং সেখানে মূল ভূমিকায় এই জুলির মতো বা অন্যান্য যারা ছিল তারাই ছিল মূলত। তো সেখানে যেভাবে আপনি যেটা বলেছেন যে আগস্ট আমরা কিভাবে পালন করতাম, রাজনৈতিক দলগুলো যারা আছে তারা তাদের মতো করে 15ই আগস্ট পালন করতো, আর আমরা আমাদের মতো করতাম। আর ইদানিংকালে যেটা হয়েছে, যেটা পালনটা, সেটা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের মতো করে, আর কেন্দ্রীয়ভাবে যেটা হয় সব দল মতকে নিয়ে, সেটা হলো আমাদের দূতাবাসের তত্ত্বাবধানে একটা 15ই আগস্ট বা যে আমাদের জাতীয় অনুষ্ঠানগুলো দূতাবাসের চত্বরে সেটা হয়ে থাকে। তবে দুঃখজনক হলে সত্য এবং আমাদের দুর্ভাগ্য যে এবছর করোনা সংকটের কারণে আমরা সেই মুক্তভাবে কোনো অনুষ্ঠান করতে পারিনি। সারা বিশ্বে এই অবস্থা আর কি। অবস্থা দূতাবাস আজকে বঙ্গবন্ধুর মানে শোক দিবস পালন করেছে, কিন্তু তাদের যে কর্তা এবং কর্মচারী যারা আছে শুধুমাত্র তাদের নিয়ে, কমিউনিটির কাউকে তারা বলতে পারেনি। আপনি জানেন যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে, এখানকার সৌদি আরবের কিছু নিয়ম নীতি আছে সেগুলো ফলো করতে হচ্ছে, এক জায়গায় 50 জনের বেশি গ্যাদারিং হওয়া যাবে না, এই কতগুলো এর মধ্যে আমরা অন্তর থেকেই পালন করছি। আসলে আজকে এই যে শোক, সেটা ধারণ করছি গত কয়েকদিন ধরে, আগস্ট যখন শুরু হয়েছে। এই আগস্টের সাথে আপনি আরো জানেন যে আমাদের আরো একটা শোকের দিন রয়েছে, যেটা আপনার গ্রেনেড হামলার যেই মানে নৃশংস যে বিষয়টা রয়েছে, সেটা আমাদের পীড়িত করে। প্লাস ব্যক্তিগতভাবে আমি আরো বেশি পীড়িত হই যে এই মাসে 22 তারিখে আমি আমার জন্মদাতা পিতাকেও হারিয়েছি। অতএব এই সবগুলো বিষয় মিলিয়ে আসলে মানে আমার হৃদয়ে এক স্রোতের নদী, সেখানে মানে সেই সব কষ্টগুলোই যাচ্ছে, যেটা নিয়ন্ত্রণের মধ্যে আসলে থাকে না। তো আজকে বিভিন্নভাবে হচ্ছে, ঘরোয়াভাবে বঙ্গবন্ধুর আপনার এই শোক দিবস পালন হচ্ছে, আর আমরা লেখালেখি করছি যে যেভাবে পারি, ফেসবুকে বা ইউটিউবে, বা যে আপনার সাথে আপনি যে সুযোগটা করে দিয়েছেন শোকের কিছু কথা বলার জন্য, বঙ্গবন্ধুর সম্পর্কে কিছু বলার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার পত্রিকাকে ধন্যবাদ যে এই ধরনের একটা সুযোগ করে দিয়েছেন। না হলে হয়তো আমি কষ্টের কথাগুলো বা এইভাবে বঙ্গবন্ধুর সম্বন্ধে দুটো কথা বলতে পারতাম না। আর আজকে আপনি যাদের ফারুক সহ যাদের হাজির করেছেন, আসলে সত্যি বোদ্ধা। আমি আরো 2 জন বোদ্ধার কামনা করেছিলাম, এবং এই শোকের মধ্যেও আমার একটা প্রশান্তি থাকতো যে রিয়াদে যারা কাজ করেছে তাদের আরো 2 জন বন্ধুকে আমি পেতাম, যুক্ত হতে পারেনি। আসলে সত্যিকার অর্থে সেলিম ভাই, আপনারা যেখানে আছেন, বাঙালিরা যেখানে যায় না কেন, গান আর পান সাথে নিয়ে যায়। আমরা যত কষ্টে থাকি না কেন, দুঃখে থাকি না কেন, আপনাদের আমেরিকার মানুষদের কিছু ধারণা আছে, বাঙালি মানুষদের, এবং কিছু কিছু কবির আমি ধারণা দেখি, এবং কিছু কিছু কবির লেখাও আমি দেখি, আমি কাউকে নাম মেনশন করতে চাচ্ছি না। তারা মনে করে যে সৌদি আরবে বোধহয় কোনো সাহিত্য চর্চা হয় না, কিন্তু আপনি একটা মেসেজ আমার কাছ থেকে নিয়ে রাখেন সেলিম ভাই এবং ফারুক ভাই, সেটা হলো যে আমরা এখানে এই মানে কামলা খাটি, কামলা দেই, এই কামলা দেওয়ার পরে কিন্তু আমরা ঘরের খেয়ে বনের মুস্তারি।
এখানে ভালো ভালো কিছু সাহিত্যিক আছেন যারা বাংলাদেশের চঞ্চল ভাই, কামলার যে কথাটা বললেন, অর্থাৎ শ্রমিক, শ্রমজীবী, সব মানুষই তো শ্রমজীবী। সব মানুষই শ্রমজীবী। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলছি যে আমরা কামলা দিচ্ছি, শ্রম দিচ্ছি, তারপর আবার কলমবাজিও করছি আমরা, সেখানে মানে শব্দেরও শ্রমিক, আমরা দুই শ্রমিক হিসেবে এখানে কাজ করছি। তো কিছু কিছু মানুষ আছে এখানে, আরেকজনের কথা না বললেই নয়। আনিসুর রহমান এক ভদ্রলোক ছিলেন এখানে, আপনার বাংলা রাইটার্স ফোরামের উনি পরিচালক ছিলেন সেই সময়, তাকে কেন্দ্র করে আমরা এখানে গড়ে তুলি বাংলা রাইটার্স ফোরাম। উনি অর্থের 1 ঘন্টা ব্যয় করলে উনি প্রচুর পরিমাণ অর্থ সেই 1 ঘন্টায় কামাতে পারতেন, রোজগার করতে পারতেন, কিন্তু সেইগুলো না করে উনি দিনের পরে দিনই এই সাহিত্য সংস্কৃতির কাজে ব্যয় করেছেন, আর্থিক দিকটা উনি তাকাননি। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সেলিম ভাই, আমি একটা কথাই বলবো যে আমরা যারা ওই সাহিত্যের ঘাস পাতা খেয়েছি, জীবানন্দের কিছু দৃষ্টি আমাদের চোখের দৃষ্টিতে ঢেলেছি, আমরা যারা শামসুর রহমান, আল মাহমুদকে ধারণ করেছি, তারা যেখানেই যাই না কেন, সেটা আপনাদের আমেরিকাতে হোক, মধ্যপ্রাচ্যের যেখানেই হোক, আমরা কিন্তু এই মানে সাহিত্য ছাড়া বাঁচছি না, এবং সাহিত্য হচ্ছে। এবং ধন্যবাদ ফারুক ভাই, আপনার কবিতা শুনবো আমরা 15 আগস্টকে নিয়ে। ধন্যবাদ সেলিম ভাই, আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই সুন্দর মহতি অনুষ্ঠানে বাংলাদেশ বা বঙ্গবন্ধুকে নিয়ে সুন্দর কিছু লেখা আমার ছিল, আমি সেটা খুঁজে পাইনি, অনেকদিন আগে কোথায় রাখছি। আর এর মধ্যে জুলির রহমান আমাকে এত শর্ট নোটিসে ডাকলো যে কোনো আমার লেখা হলো না। আর ব্যক্তিগতভাবে আমি তো ওইরকম ভাবে প্রফেশনাল কোনো কবি না যে আপনাদের মতো এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবো। বিশেষ করে চঞ্চল ভাই যে ইনফরমেটিভ কথাগুলো বললো, এটা খুব আমার কাছে খুবই ভালো লাগলো। আর কবি জুলির রহমানের যে কবিতা মুগ্ধ করার মতো আমার কাছে। আমি মাঝে মাঝে, যেহেতু আমরা ইউরোপ আমেরিকাতে থাকি অনেক বছর, আমার বাচ্চারা আদৌ আমাদের মাটিতে যাবে কিনা, গেলে কি করবে, এগুলো নিয়ে ইদানিং খুব ভাবিত করে, তাড়িত করে মনকে। তো মাঝে মাঝে এই ব্যাপারগুলো নিয়ে আমি কিছু কথা আমি বাংলা লিখি, লেখার পরে সব কথা ওরা সব ওয়ার্ড গুলো বাংলাতে বুঝে না, ইংলিশে আবার সেটা ট্রান্সলেট করে ওদেরকে বুঝায়, বা একটা আকুতি থাকে ওদের কাছে আমার, যে আমার যে বাপ দাদা শেখর যে মাটি, তোমরা কিন্তু যাবে। তো তারই মতো একটা লেখা আমার এখানে একটু আছে, যদি আপনারা অনুমতি দেন আমি শোনাতে। কবিতা হলো কিনা বা গদ্য হলো কিনা সেটা আপনারা বিচার করবেন। আমার ছেলেদেরকে আমি বলছি, মনে রেখো, যখনই মন চাইবে জলদি করে ঘুরে আসবে, একটুখানি বসবে বড় আম গাছটার নিচে, আম গাছটা ছায় আমার আঙিনা, যেখানে আদর আর ভালোবাসা থাকে জড়িয়ে, সবকিছুকে হারিয়ে সেইখানে মন খুলে একটু বসবে, ভাববে, যখন মন চাইবে জলদি করে একটু ঘুরে আসবে। যেখানে আমার ছোটবেলায় খেলতে গিয়ে সারা গায়ে মাটি মাখায়, সেখানে তোমরা যেও, আমার বন্ধুরা কিছু খেতে দিলে খেও। মনে রাখবে আমি ওদের অনেক অনেক ভালোবাসতাম, প্রতিনিয়তই সেখানে যেতে চাইতাম। জীবন বড় কঠিন, যেতে দেয়নি আমাকে, তবু মনে সাঁত জাগে, মাঝে মাঝে কষ্ট লাগে, তাতে তো জীবন আর থেমে থাকে না, পায়ে পায়ে যায় এগিয়ে অসীমের পানে অনিশ্চিত জগতের পরে, যেখানে সবাই যায় বা যাবে দুদিন আগে বা বাদে। যদি পারো ওইখানে যেও, মাটির গন্ধটা একটু নিও, আর আমার কবরে যে কানে কানে বলে দিও, আমায় না পেয়ে কিন্তু সেদিন কেঁদো না। আর হ্যাঁ, হাত তুলে দোয়া করতে যেন ভুলো না। মনে রেখো, জগৎ চলে জগতের নিয়মে, কে থাকতো আর কে থাকতো না তা দিয়ে এই পৃথিবীর কিছুই আসে যায় না। নতুন যারা আসবে তাদের স্বাগত জানাবে, যারা গেছে চলে বিদায় বলবে। নতুনত্বে থাকে ভালো মন্দ অনেক কিছু, সবাইকে সম্মান দেবে, পারলে সাহায্য করবে, যেখানে যাবে দুহাত পেতে কিছু নেবে, মন্দটাকে ঝেড়ে ফেলে দিয়ে ভালোটাকে গ্রহণ করবে। পরিবর্তন হবেই, শুধু আমার জায়গায় অন্য একজন, সেটাই সত্য চিরন্তন, মেনে নিতে হবেই নিরন্তর। আজ যাকে নতুন বলছ, কাল হবে সে পুরাতন। নিত্যদিনেরই মতন পাখিরা গাইবে, আকাশে ডানা মেলবে, সবাই ঘুরবে বেড়াবে হাসবে, কিংবা মাঝে মাঝে কাঁদবে। যখন নতুন দিনের নতুন সূর্য উঠবে, আলো ঝলমল সকাল দেখবে, পারলে তার কিছুটা আলো গায়ে মাখবে।
জ্যোৎস্না ভরা রাতে যখন চাঁদের আলো দেখবে, গুনগুন করে পারলে একটু গানও গাইবে। আর যখনই ওই দূরের তারাটা দেখবে আর চিৎকার করে তখন বলবে, দেখো দেখো ওই বড় তারাটা দেখছো না, ওটাই কিন্তু আমার বাবা, অর্থাৎ আমার বাবুজি। যেমনটি বলতে ছেলেবেলায় তখনকার, তোমরা ছিলে টাবুজি, আমি ছিলাম বাবুজি, ততদিনে হয়ে গেছো তোমরা বাবুজি, আমি হয়ে গেলাম টাবুজি। ধন্যবাদ, অনেক সুন্দর। আহ, ফারুক ভাই, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে আমরা অত্যন্ত আহ, যে যে সুন্দরভাবে উপস্থাপন করতে ধন্যবাদ, এবং আমাদের চঞ্চল ভাইও সৌদি আরবের যে বিষয়টা তুলে ধরেছেন, অনেক ধন্যবাদ। জুলিয়াপা, আমরা শেষ করবো আপনাকে দিয়ে। এখন আপনার কি থাকবে? সুন্দর কবিতা, যে বঙ্গবন্ধু যে কবিতা আমরা শুনলাম, আরো তো নিশ্চয়ই আপনার অনেক লেখালেখি আছে এই নিয়ে। হ্যাঁ, কবিতাই করি আজকে, কবিতাই করি আজকে, যেহেতু 15ই আগস্ট, কবিতাই করছি। আরেকটা কবিতা পড়ছি। আগুন পাথরে মাটি, অলৌকিক অগ্নিদগ্ধ আমি এই শহরে এখন। উত্তাপের বর্ণাঢ্য হলকায় আগুন জিহ্বা চাটছে গতর। এক অদৃশ্য হাতের কারসাজিতে এই অগ্নির উদ্গীরণ। আগুনের ফোয়ারা যেন চিকন অচেনা পাহাড়ি খাঁজের ভেতর থেকে ক্রমাগত নামছে বর্ষার স্রোতের মতো ঢেউয়ের আবর্তে। আমার চারপাশে উনুন তাপে দগ্ধ প্রায়, ভস্ম প্রায় ওই ওদের চিৎকারে। আমি আমাকে নিধন করতেই আমি উঠে দাঁড়াই সূর্যের উষ্ণিস মাথায় করে। শুনুন কবিগণ, আমাদের এখন জরুরি ওই পংক্তিগুলো, ভীষণ জরালো পংক্তিগুলো। জুই আর গোলাপের স্বাদ গ্রানে ওরা বাড়িয়ে চলেছে ফ্যাশন। ক্ষুধার্ত মানুষের চাই এক মুঠো ভাত, দরকার তো নেই সাদা আর লালের সুগন্ধি আতর কিংবা করা পারফিউমের। ওই ওদের পেটে ক্ষুধার জ্বালা, জ্বলন্ত হাপরের মুখ। এত সব মিনতি উপেক্ষা করে ওরা গন্ধযুক্ত চন্দনে শরীর মর্দন করে, আর সোনার সুতোই আঁকা নকশিতে নীরবে ঘুমায়। আমি খুব ছোট করে পড়লাম কবিতাটা, সময় কম সেজন্য। ধন্যবাদ জুলিয়াপা, অনেক ধন্যবাদ। ফারুক ভাই ধন্যবাদ, চঞ্চল অনেক ধন্যবাদ। আমরা এখানে শেষ করব। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আমাদের আবার অন্য পৃথিবীকে নিয়ে চঞ্চলের কবিতা শোনা হলো না। চঞ্চল ভাই কি করবেন? সময় হ্যাঁ, একদম সংক্ষেপে যদি একটু ছোট হ্যাঁ একদম, হ্যাঁ আমরা শেষ করবো। দেশ দেশকে নিয়ে পড়ি, বঙ্গবন্ধুকে নিয়ে যে কবিতাটা সেটা একটু বড়, সেটা পড়ছি না, তাহলে দেশকে নিয়ে পড়ি একটা ছোট কবিতা। সত্তায় জননীদয়, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমার মেঘ ভরা আকাশ, জল ভরা নদী, ফসলের গন্ধ হৃদয়ে মাখি, ফুল পাখি প্রজাপতি চোখে ঢেলে রাখি। ভালোবাসি তোমার সুবাসের সেই নারীকে, যে আমাকে পৃথিবীর পথে এনেছে টেনে, কৃষানি সেজেছে জীবন ভর, সাজিয়েছে রুদ্র অঙ্গন স্বপ্ন ঘর। মুখে নিয়ে গান, গোলায় তুলেছে ধান, ঘাম মেখে পাথর জাঁতায় দিয়েছে আমিষের যোগান। আমার জীবন, ভালো, আনন্দ, ছন্দ সবই তারই দান। তুমি এবং সে আমার সত্তায়, হে জননী দয়, হে জননী দয়। তোমার মাটিতে তাঁর কুলে বারবার আমি চোখ খুলে দেখেছি গাঙ্গুরীয় দ্বীপের যত সব সুন্দর। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাদের যেখানে যাই, যতই দূরে, যতই দূরে। বাতাসের মতোই তোমরা থাকো সাথে, মমতায় ভরে রাখো আমার আকাশ। আমি তোমাদেরই প্রেমী, তোমাদেরই নাম, তোমাদেরই সরি সারাক্ষণ, 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 সারাক্ষণ। ফারুক ভাইয়ের চমৎকার কবিতা আমাকে শুনিয়েছেন, আজকে পড়া হলো না, ভবিষ্যতের জন্য জমা রাখেন। অনেক ধন্যবাদ। আমি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা জমা রাখলাম আজকে। আমারও আবার দেখা হবে, আমাদের আবার কবিতা হবে। সবাইকে যদি ধন্যবাদ। সময় দেন। ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ জুলিয়া, অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন।